স্টেডিয়াম বুলেটিন co-powered by Only Watches এবং JIS University Transforming Education সহ-নিবেদক জ্যাক অলিভল, Eastern India's largest selling Ayurvedic herbal body oil। এই মুহূর্তে রয়েছি ইডেন গার্ডেন্সে, আর ইডেন গার্ডেন্সই থাকবো কারণ আগামীকাল কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের লড়াই এই ইডেন গার্ডেন্সে। কলকাতা ইডেন গার্ডেন্সের প্রথম ম্যাচ আগামীকাল, মানে ইডেনে যাত্রা শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। তাই আজকে স্টেডিয়াম বুলেটিন অবশ্যই এখান থেকেই হওয়ার কথা এবং এখান থেকেই হচ্ছে। স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই জ্যাক অলিভেল এবং পাওয়ার্ড বাই অনলি ওয়াচেস, JIS ইউনিভার্সিটি। আমার সঙ্গে কে রয়েছেন দেখতেই পাচ্ছেন, কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। সদ্য প্রেস কনফারেন্স হয়েছে এবং বেশ তীক্ষ্ণ প্রশ্ন করেছেন গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আগামীকাল ম্যাচ, এই আবহে কি বলবেন? আমি KKR হেড কোচকে প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর বললাম যে একটা টার্নারে ইউ হ্যাভ প্লেড ওয়েল। উনি হাসলেন। অভিষেক নায়ার, তাকে যেসব প্রশ্ন করা হয়েছে সেগুলো যথেষ্ট তীক্ষ্ণ প্রশ্ন ছিল বিভিন্ন দিক থেকে। তিনি যে জবাবগুলো দিলেন সেগুলো ভারতের বৈদেশিক দপ্তরে যিনি কূটনীতিবিদ তাকেও গর্বিত করবে। কারণ তাকে জিজ্ঞেস করা হলো বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে, যে বরুণ চক্রবর্তীর বোলিং একদমই দেখা যাচ্ছে যে সবাই ভালো খেলছেন এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে কি দুশ্চিন্তা আছে, কি আছে। অ্যাকচুয়ালি আপনাদের বলি যে কৃষ্ণমাচারী শ্রীকান্ত ক্লিয়ারলি বলেছেন there is no magic, there is no magic is gone, there is only history that is left। যথেষ্ট অ্যাগ্রেসিভ। তার মানে তোমার বোলিংয়ের ম্যাজিক চলে গেছে, তোমার শুধু পড়ে আছে ইতিহাস। এটা যদি এই টিমে যদি পিকে ব্যানার্জি থাকতেন, সুনীল গাভাস্কর থাকতেন, কোচ থাকতেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ওই ক্লিপটা নিয়ে বরুণ চক্রবর্তীকে দেখানো হতো। ঠিক যেমন 83 সেমিফাইনালে একটা কাগজ লিখেছিল ইংল্যান্ড নাও হ্যাজ এ ভেরি ইজি প্যাসেজ টু দ্য ফাইনাল। সকালবেলা ওইটা সন্দীপ পাটিল এনে গাভাস্করকে দেখান। গাভাস্কর এবার টিম মিটিংয়ে প্লেস করেন যে ইংল্যান্ড মনে করছে ওরা ফাইনালে উঠেই গেছে, ইংল্যান্ড প্রেস, তো চলো আমরা সবাই মিলে ওদের ভুল প্রমাণ করি। পিকে ব্যানার্জি হলে শিওরলি বলতেন যে একজন বলে দিচ্ছেন ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন যে তুমি ইতিহাস, তোমার আর কোনো ম্যাজিক অবশিষ্ট নেই, চলো আজকে শ্রীকান্তকে বল করো। জানি না অভিষেক নায়ার কি করবেন, কিন্তু প্রেস কনফারেন্সে তিনি এইসব প্রশ্নের উত্তরে বললেন যে না, বরুণকে ওরা খুব ভালো খেলেছে, ওয়াংখেড়েতে তো কোনো স্পিনারই সেরকম বল করতে পারেনি, সবাই তো প্রচুর রান খেয়েছে, কাজে বরুণকে একা বলে কি হবে। অ্যাকচুয়ালি মেন্টাল স্পেসে বরুণ অনেক বেটার আছে, আগের বছর IPL এ যা ছিল তার চেয়ে বেটার আছে। আমি জানি না কি করে বেটার থাকতে পারেন একটা লোক, যে ক্রিকেটার, তার তো ফর্মটাই তার মেজাজ, ফর্মটাই যদি না থাকে সে কি করে ভালো থাকে আমি জানি না। সেকেন্ডলি আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি রোহিত শর্মাকে এত ভালো কোচিং করেন, চেনেন, আপনি সুনীল নারায়ণকে আনলেন এত পরে, ওটা কার ডিসিশন ছিল? আপনার ডিসিশন, কোচের ডিসিশন, কম্বাইন্ড ডিসিশন, কার ডিসিশন? তাতে উনি বললেন সুনীল নারায়ণ নাকি পাওয়ার প্লেতে বলই করেন না, সুনীল নারায়ণ 7th ওভারে বল করেন, রায়ান রিকেলটন সেদিন ভালো খেলেছিলেন, রোহিত শর্মাও ভালো খেলেছেন। প্রশ্নের কোনো উত্তর পাওয়া গেল না। আরও একটা প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হলো উইকেট নিয়ে, কারণ KKR এর হোম রেকর্ড গত বছর খুব খারাপ। 7টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ KKR হেরেছে গত বছর, 2টো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ অ্যাবান্ডেন্ড হয়ে গেছে। ভাবতে পারছেন, 7টা ম্যাচের মানে 50%-এর চেয়েও বেশি ম্যাচ গত বছর KKR হেরেছে। এই সিচুয়েশনে আপনারা কি ভাবছেন উইকেট নিয়ে? কারণ উইকেটটা সবুজ উইকেট, আমরা উইকেটটা দেখাতে পারছি না নানান চুক্তি বা নানান কারণে মাঠে দাঁড়িয়ে থেকেও, কিন্তু এই উইকেটটা আবার সবুজ ঘাসে মোড়া উইকেট, অর্থাৎ একেবারেই KKR কোনো হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না। তো আমি জিজ্ঞেস করলাম অভিষেক নায়ারকে যে উইকেটটা ন্যারেটিভ হচ্ছে যে উইকেট KKR চায় CB থেকে সেটা পায় না। আপনি কি মনে করেন যে ফ্র্যাঞ্চাইজি, যারা হোম ফ্র্যাঞ্চাইজি, তাদের অপশন থাকা উচিত যে আমরা কি উইকেটে খেলবো? তাতে তিনি বললেন যে তিনি নাকি যা উইকেট ওই মন নিয়ে ঢোকেন, যা উইকেট সেটাতেই খেলবো। তাহলে তো আপনার হোম আর অ্যাওয়ে একই হয়ে গেল অভিষেক। বলুন না, এই যে সাপোর্টাররা আছে, আমি কোনোদিন আজ পর্যন্ত এত বছর ক্রিকেট কভার করছি কোনো কোচকে বলতে শুনিনি যে কন্ডিশন মানে নাকি শুধু সাপোর্টার। আপনারা আমাদের একটা আওয়াজ হয়তো শুনতে পাবেন, এই আওয়াজটা যে মাঝে মাঝে ওই যে তুবড়ির মতো জ্বলে ওঠে ওটা, কিন্তু এইরকম যদি উইকেট থাকে KKR বোলিং যদি আগের দিনের মতো হয় তাহলে কি করে জ্বলে উঠবে আমি জানি না। আর শাহরুখ খান আমি শুনলাম আসছেন না, ইউজুয়ালি ফার্স্ট ম্যাচে কিন্তু উনি আসেন। গত বছর তো ওপেনিং সেরিমনি এখানে পারফর্ম করেছিলেন, তারও আগের বছর গৌতম গম্ভীর কোচ তিনি কিন্তু এসেছিলেন। অর্থাৎ এবার যদি না আসেন তাহলে ওপেনিং ডেতে অনেকদিন বাদে তিনি আসবেন না, আর এইরকম বোলিং দেখে কি করেই বা আসবেন? একেবারেই। আর
আরো একটা কথা বলি, আজকে যেটা মানে একটা দৃশ্য চোখে পড়লো, সুজন মুখোপাধ্যায়, সবাই জানেন পিচ কিউরেটর এবং আইপিএল এর সময় তো আরো এই নামটা ট্রেন্ডিং এ থাকে। সুজন মুখোপাধ্যায়কে আলিঙ্গন করলেন অভিষেক নায়ার, মানে এমন আলিঙ্গন করলেন যেন মনে হলো যে অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে। এবং যখন প্রেস কনফারেন্সে উত্তরগুলো দিচ্ছিলেন, আমি ভাবছিলাম সত্যি বন্ধুত্বের মনে হয় মানে মানটা রাখছেন তিনি। এই বন্ধুত্ব থাকুক একদম আইপিএল এর শেষ পর্যন্ত। তবে যেটা বলার বিষয়, ড্যানিয়েল ভেট্টোরি এসে বলে গিয়েছেন যে ঘাস আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ঘাস রয়েছে, রোলার দেওয়া হয়েছে উইকেটে। কি হবে আগামীকাল সেটা বলা মুশকিল, তবে এই উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে বাঁচাবে কে? আমি জানি না, আমি বারবার করে এই সিজনের শুরু থেকে বলছি যে নিশ্চয়ই তরুণ কোনো ক্রিকেটার, কোনো প্রতিভা উঠে আসবে। সেটা অনুকূল রায় হতে পারেন, সৌরভ ত্যাগী হতে পারেন, এমন কেউ যাকে হয়তো আমরা হিসেবের মধ্যে রাখিনি, এমন একজন যে শুধু কেকেআরকেই বাঁচাবে না, সে পুরো আইপিএলে একটা দামামা বাজিয়ে দেবে, যে যাকে হিসেবের মধ্যে রাখা হয়নি। এমন একটা লোক এসে শাহরুখ খানের সিনেমার মতো, শাহরুখ খানের অভিনীত নানান চরিত্রের মতো এসে হঠাৎ করে এসে দাঁড়াবে এবং দাঁড়িয়ে পুরো খেলাটা ঘুরিয়ে দেবে। এবং প্রবলেম হচ্ছে সিনেমা সিনেমা, ক্রিকেট ক্রিকেট, কিন্তু আইপিএলে অবশ্য এরকম অনেক নজির আছে যে একেবারে অখ্যাত কেউ এসে এমন একটা কিছু খেলেছে যেটাতে দামামা বেজে গেছে। কিন্তু এখানে কি জানেন, এখানে মেন খুব ইম্পর্টেন্ট ভূমিকা, একটা টিম যখন প্রেশারে পড়ে যায় তার এস্টাবলিশ টিম নিয়ে, তখন খুব ইম্পর্টেন্ট ভূমিকা হয় স্পটারদের, যে আমি স্পটিংটা কত ভালো করেছি। অর্থাৎ আমার যে রেকগনাইজ প্লেয়াররা তারা যখন খেলতে পারছে না, আমি এমন কতগুলো প্লেয়ার তুলে রেখেছি যারা কিন্তু সুযোগ পেলেই ঝাঁপাবে। প্রশ্ন হচ্ছে এটাই, কেকেআর স্পটাররা কেমন কাজ করেছেন গোটা সিজন জুড়ে, তার একটা নমুনা আমরা কিন্তু এবার আইপিএলে বোঝার চেষ্টা করি। অবশ্যই আলোচনা চলছে, আলোচনা জমে উঠেছে। ইডেন গার্ডেন্সে আমরা রয়েছি, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছি, আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। আর যেটা বলার সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন, এই মানুষটাকে নিয়ে কথা বলতে হবে। অলরেডি মানে বেশ বিতর্ক শুরু হয়েছে ক্যামেরন গ্রিন। আমি বলে রাখি, গতকাল ক্যামেরন গ্রিন 3টি বল করেছেন এবং আজকেও কিন্তু চারটে বল করেছেন। যাই হোক, মানে এত কম সংখ্যক বল করছেন, আমরা নিজেরা কনফিউজ হয়ে পড়ছি। ক্যামেরন গ্রিন যে বল করবে না এটা তো একদম নিশ্চিত। তাহলে কি ক্যামেরন গ্রিনকে নেওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে, নাকি তার জায়গায় তো আমরা টিম সেফার্টকে খেলাতে পারি, রববেন পাওয়েলকে খেলাতে পারি? কি আবার বলছি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির যারা ক্রিকেট বোঝেন এবং আজকের প্রেস কনফারেন্সটা তারা যদি মন দিয়ে দেখেন, তাহলে তারা অভিষেক নায়ারকে নিয়ে নেবেন ওখানে। এসব ইরান যুদ্ধটুদ্ধর সময় উনি খুব ভালো বলতে পারবেন। কারণ ক্যামেরন গ্রিন নিয়ে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কি ডিসঅ্যাপয়েন্টেড নন, অ্যাকচুয়ালি এটা দিয়ে শুরু হলো, তিনি বললেন না বিউটি অফ দ্য স্পোর্ট ইজ সাচ। অন্তত 4বার আমি দেখলাম এই একটা লাইন বলেন, বিউটি অফ দ্য স্পোর্ট ইজ সাচ, যে কোনো কিছু ঘটতে পারে। আমি জানি না লাইনটা উনি আগে ভেবে এসেছিলেন কিনা, সেটাও বললেন নাকি কিছু। অর্থাৎ এত দারুণ একটা প্রেস কনফারেন্স আমি দেখলাম, যেখানে সারাক্ষণ কোচ যেটা ভাবেন আমার মনে হয় ঠিক তার উল্টো বললেন, বা ড্রেসিং রুমে যে প্রকৃত চেহারা সেটা সামনে আসতে দিলেন না। অ্যাকচুয়ালি এটা একটা প্রবলেম, যে আমরা কিন্তু জানি যে বাইরে থেকে যে অ্যাকচুয়াল ছবিটা দেখতেই পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে লুকোনোর কিছু নেই যে সিচুয়েশনটা কি। আবার বলছি, কেকেআর কোনো নতুন হিরোর সন্ধানে থাকুক, নতুন কেউ যে ইডেন গার্ডেন্স মাতিয়ে দেবে, যে সমস্ত ক্যালকুলেশনকে ভুল প্রমাণিত করে বলবে যে ক্রিকেটটা যেভাবে খেলতে হয় আমি সেভাবে খেলি, ক্রিকেটটা যেভাবে ভাঙতে হয়, যেভাবে নাম তৈরি করতে হয় আইপিএলে, যে বিশ্ব ক্রিকেটে ছড়িয়ে পড়তে হয়, আমি সেটা দেখালাম। তোমরা শুধু বৈভব সূর্যবংশী আর এদের নিয়ে কথা বলা বন্ধ করো, অভিষেক শর্মাকে নিয়ে আমিও এসে গেছি। কিন্তু যদি সেটা কেকেআর না করতে পারে, তাহলে কিন্তু ওই টিমে ট্র্যাভিস, অভিষেক শর্মা, ঈশান কিশন এবং অ্যান্ড্রি ক্লাসেন, কাজেই বুঝতেই পারছেন যে ব্যাটিংয়ের মহোৎসব ওদিকে। এখানে যদি বোলিংয়ের সামান্য কিছু না হয়, তাহলে কিন্তু ব্যাটিংয়ের প্রাসাদ জুড়ে মহোৎসব চলতে থাকবে। রোহিত শর্মা, রায়ান রিকেলটনের পর আবার লিস্টে নাম লেখাবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। একদমই। আমি একটা কথা বলে রাখি যে সানরাইজার্স হায়দ্রাবাদেরও কিন্তু চিন্তায় সেই বোলিং ডিপার্টমেন্ট, মানে বিশেষ করে এই বোলিং বিভাগ যেহেতু পারফর্ম তেমন করতে পারছে না। প্যাট কামিন্সও কবে আসবেন, মানে কবে অ্যাভেলেবেল হবেন কেউ জানেন না, তাই বোলিং বিভাগ নিয়ে কিন্তু চিন্তায় তারাও রয়েছে। আমি একটু জানিয়ে রাখি, ঈশান কিশান আজকে প্র্যাকটিস করেননি, অভিষেক শর্মাও করেননি, তবে তারা রিল্যাক্সড রয়েছেন এবং ঈশান কিশান প্রথম ম্যাচেই যে দাওয়ামাটা বাজিয়েছেন ব্যাটিংয়ের, সেটা আমরা দেখেছি। এবার বিষয় হচ্ছে যে কেকেআরের পেস বিভাগ, এটা নিয়ে খুব আলোচনা চলছে। বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, সঙ্গে মানে মুজারাবানি,
এই অ্যাটাকই থাকবে নাকি নবদীপ সাইনি, ভুলে গেলে চলবে না, এই নবদীপ সাইনি কিন্তু যথেষ্ট পেস রয়েছে এবং আইপিএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। আপনার কি মনে হয় নবদীপ সাইনিকে আপনি ঢোকাতেন যদি অভিষেক নায়ারের জায়গায় থাকেন? অ্যাকচুয়ালি কি সিচুয়েশন, নবদীপ সাইনি শুধু কেন, উমরান মালিক, টু অফ দ্য উমরান মালিক। ফাস্টেস্ট ইয়াং বোলার্স, তো আমরা নবদীপ সাইনি তো সলিড পেসে বল করতেন। এখন নবদীপ সাইনি কি সিচুয়েশনে আছেন এটা ঠিক করবেন নিশ্চয়ই টিমের হেড কোচ। বাট আমার মতে এই উইকেটে যদি তুমি স্পিড গান ব্যবহার না করো তোমার টিমের, তাহলে কোথায় করবে? তুমি কি চেন্নাইতে গিয়ে করবে? এখানেই তো চেষ্টা করবে হঠাৎ করে ক্যালকুলেশনের বাইরে কাউকে নিয়ে আসার, যে অভিষেক শর্মাকে কোনো রুম দেবে না, ঈশান কিশনকে হঠাৎ করে একটা বাউন্সার দেবে, ট্র্যাভিস হেডকে মিচেল স্টার্কের মতো আউট করার চেষ্টা করবে। অর্থাৎ বিভিন্ন তোমার কম্বিনেশনটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তুমি কি করেছো অপোনেন্ট দেখে নিয়েছে, সেম কম্বিনেশনে খেলে কোনো লাভ নেই। আর আমি আর জয়জ্যোতি এরকম শো করছি না, আরেকটা শো হচ্ছে, আপনাদের দেখাতে পারছি না, বিশ্বাস করুন। আমরা যেরকম শো করছি ওখানে অভিষেক নায়ার আর ভেঙ্কি মাইসোর আরেকটা শো হচ্ছে, ওরাও একটা শো করছেন। ওরা কলকাতা টিভির জন্য করছেন না, বোধহয় কেকেআর এর জন্য করছেন, ওদেরও আলোচনা চলছে। তার মানে বোধহয় হেড কোচ সিইওকে বারবার বোঝাচ্ছেন তিনি কি করতে চান। আর জাস্ট ওই ছবিটা দেখেই পরিষ্কার যে কতটা টেনশনের মধ্যে কেকেআর রয়েছে। একদমই, একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো অবশ্যই, রিঙ্কু সিং। গতকাল থেকে দেখছি এই রিঙ্কু সিং কিন্তু মানে এক্সট্রা, একদমই, হ্যাঁ একদমই, হ্যাঁ অবশ্যই ছবিটা তুলে নিন। এখানে একদম আরেকটা শো চলছে, এই কলকাতা টিভি শো তো চলছি, সঙ্গে ভেঙ্কি মাইসোর এবং অভিষেক নায়ারের সঙ্গে একটা মানে বাক্যালাপ চলছে, আলাপচারিতা চলছে। বরাবর মুচকি হাসেন এই ভেঙ্কি মাইসোর। তবে বিষয় হচ্ছে ওই রিঙ্কু সিংকে নিয়ে, একদম একদম অবশ্যই অবশ্যই রিঙ্কু সিংকে নিয়ে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে তিনি ভাইস ক্যাপ্টেন, বকলমে হয়তো আগামীতে ক্যাপ্টেনও হতে পারেন। এই রিঙ্কু সিংও তো তুরুপের তাস হতে পারেন আগামীকাল। দেখো রিঙ্কু সিং তো অনেক পরে, তার আগে মেন খেলাটা তো খেলতে হবে, তার আগে ওপেনারদের। রিঙ্কু সিং তো অনেক পরে ফিনিশারকে আনফর্চুনেটলি ডিপেন্ড করতে হয় অনেক বেশি। ওপেনিং কম্বিনেশনটা কিরম হলো তার উপরে, অচিঙ্কে রাহানে কিভাবে শুরু করেন, এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ম্যাচ, আবার বলছি, হোম ম্যাচটা কিন্তু কেকেআর এর কাছে এখন সবচেয়ে বেশি বিভীষিকা দাঁড়িয়ে গেছে, কারণ তারা যে উইকেটটা চায় সেটা পায় না। তার বোলিংয়ের মেন অস্ত্র হচ্ছে স্পিন। তার ধরো 3-4-12 ওভার অনুকূল রায়, সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী হয়ে যাওয়া উচিত যদি স্পিনিং উইকেট হয়, কিন্তু সেটা তো হচ্ছে না। এই তোমার পেস বোলারদের বেশি বল করাতে হচ্ছে। এই সিচুয়েশনে বারবার ক্রাইসিস তৈরি হয়। কালকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, যে হোমে তোমার ক্রাইসিস অব্যাহত থাকবে কিনা সেটা বলে দেবে কালকের ম্যাচ। আর সেই জন্যই এদের মিটিংটা এই হোম ম্যাচের ক্রাইসিস নিয়ে। একদমই হোম ম্যাচের ক্রাইসিস নিয়ে মিটিং চলছে, গৌতম দা ছবিও তুলে দিয়েছেন অলরেডি। তো অবশ্যই আমরা এটা নিয়ে আছি, কলকাতার হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে রয়েছি। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আরো একবার ফিরছি খুব শীঘ্রই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আলোচনা চলছে কলকাতা এবং হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে। একটা আপডেট দিয়ে রাখি, ব্রাইডন কার্স হায়দ্রাবাদের ক্রিকেটার, তিনি সম্ভবত আগামীকাল আনঅ্যাভেলেবেল থাকছেন। আর ড্যানিয়েল ভেট্টোরি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা বলেছেন যে পরে ব্যাটিং যে করবে তার কাছে অনেকটা ইজি হবে বিষয়টা, কারণ দুটি টিমেরই ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। তাই প্রথমে যারা ব্যাটিং করবে তারা কিন্তু সেই মেজারমেন্ট নিয়ে ব্যাটিং করতে পারবে না যে তাদের কোথায় গিয়ে থামতে হবে। তাই 220ও চেসেবল হয়ে যাচ্ছে অনেক সময়, 210, 230, এখন তো সবই চেসেবল। তাই পরে যারা ব্যাটিং করবে তারা কিন্তু একটা ক্যালকুলেশন নিয়ে ব্যাটিং করতে পারবে এবং সেটা টসটাও একটা বিরাট ইম্প্যাক্ট ফেলতে পারে। আপনিও কি সহমত? টস বিরাট ইম্প্যাক্ট ফেলতেই পারে, কারণ শিশির মনে হচ্ছে এখনো মাঠে দেখছি আমরা যে শিশির তোলার কাজ চলছে, করতেই পারে। কিন্তু মেন হচ্ছে, আমি আবার বলছি, যদি কেকেআর এর যা টিম, কেকেআর কে প্রথমেই ব্যাট করতে হবে। কেকেআর পরে ব্যাট করতে চাপে নিতে পারবে কিনা জানি না। কেকেআর প্রথমে ব্যাট করে 250 তুলে দিক, তারপরে বাকি কাজটা ইডেন গার্ডেন্স গ্যালারি করে দেবে। কিন্তু কেকেআর যদি রানটা না তুলতে পারে তাহলে খুব মুশকিল, এবং সেই জন্য কেকেআর এর ওপেনিং কম্বিনেশন 1, 2, 3টা ভীষণ ইম্পর্টেন্ট। আমার কোথাও মনে হয় অমরিশ রঘুবংশী এখনো ওই জায়গাটা, এইরকম যেখানে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, অমরিশ রঘুবংশী সেখানে 3 নম্বর, খুব ভালো প্লেয়ার, কিন্তু ওই তাণ্ডবটা করতে পারেন কিনা আমার মনে গুরুতর সন্দেহ আছে। আর এটা আজকে অজিত ওয়াডেকারের জন্মদিন, তুমি যেটা বলছিলে যে অজিত লক্ষ্মণ ওয়াডেকার কোচ হিসেবে শেষ করেন এখানে 96-এর সেমিফাইনালটা হেরে, খুব দুঃখের শেষ। চেয়েছিলেন তিনি স্টেট ব্যাংকের চেয়ারম্যান হয়ে শেষ করেন, এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে শেষ করতে পারেননি লক্ষ্য, এবং বিশ্বকাপ জিততে চেয়েছিলেন, সেটাও পারেননি। বারবার বলেছিলেন 72-73-এ যে টেস্ট ম্যাচটা এখানে উনি ক্যাপ্টেন্সি করেছিলেন একমাত্র, টনি লুইসের এমসিসির সঙ্গে সেটা জিতেছিলেন। তাই ইডেন গার্ডেন্স তার মনে হয়েছিল পয়া মাঠ। আনফর্চুনেটলি শেষ করেন হেরে, 2018-তে মারা যান। অজিত লক্ষ্মণ ওয়াডেকার ভারতীয় ক্রিকেট কখনো তাকে ভুলবেন।
আর অজিত লক্ষ্মণ মহাদিকে আরেকটা কথা, আজকে এখানে থাকলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সুজন মুখার্জি একটু নমনীয় থাকতো, কারণ তিনি এই ওয়েট করতেন না অভিষেক নায়ারের মতো এখানে এসে গলা জড়ান, তিনি প্রসেস শুরু করে দিতেন 4 মাস আগে থেকে। একেবারে। আর তাকে অবশ্যই আমাদের তরফ থেকে অনেক শ্রদ্ধা অজিত ওয়াদেকার। আমি মানে এই প্রশ্নটা করতেই চাইছি আপনাকে, যে আপনি বললেন যে 96-এর ওই ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালটা তার শেষ ম্যাচ ম্যানেজার হিসেবে। সেদিন যে ওই উইকেটটা হয়েছিল ইডেন গার্ডেন্সে সেটাও আমরা জানি কিরকম হয়েছিল। টসে জিতে আজহারের ফিল্ডিং নেওয়া, এটা নিয়ে কম বিতর্ক হয়নি। বিনোদ কাম্বলি বলেছেন যে ও সেই সিদ্ধান্তটা কি ছিল না, পরবর্তীতে অন্য একটা পক্ষ আবার অন্য মতামত দিয়েছে। অজিত ওয়াদেকার কি বলেছিলেন? না পরের দিন আপনার সঙ্গে কথা হয়েছিল? অজিত ওয়াদেকার পরের দিন না একাধিকবার তারপরে বলেছেন যে তার দুঃখটা যায়নি, যে তার কথাটা আজহার শোনেননি। আজহার বরাবর তার কথা শুনতেন, কিন্তু সেই সময় তার কথা শোনেননি এবং তিনি নিজের ডিসিশন নিয়েছিলেন সন্দীপ পাটিলের সঙ্গে কথা বলে। এবং অন্য সচিনও নাকি বলেছিলেন যে টসে জিতে পরে ব্যাট করো, প্রথমে ফিল্ডিং করো। কিন্তু হয়তো দিল্লিতে কোটলাতে যেভাবে জয়সূর্যর রানটা চেস করেছিলেন, হয়তো সেটা দেখে মনে হয়েছিল যে চেস করে শ্রীলঙ্কা জিততো। কিন্তু উইকেটটা যে অবস্থায় ছিল তাতে তাদের ব্যাট করা উচিত ছিল। তিনি এবং সিদ্ধু ছাড়া কাউকে পাশে পাননি অজিত ওয়াদেকার। সন্দীপ পাটিলকে পাশে পাননি অ্যাসিস্ট্যান্ট কোচ। আমি পরে সন্দীপ পাটিলকে বলেছিলাম কিছুদিন আগে যে আপনার বিরুদ্ধে ওয়াদেকার একটা ক্ষোভ থেকেই গেছে, যে সেদিন আপনি ওর সঙ্গে সাপোর্ট করেননি। সন্দীপ পাটিল বলেছিলেন না, আমি তখন সদ্য এসছি, আমার তখন কোনো সেই ছিল না। কে ঠিক আমি জানি না, কিন্তু ওয়াদেকার বহুদিন এই দুঃখ বোধহয় মৃত্যুতেও তার সঙ্গে ছিল। একেবারে। আর আজকে তার জন্মদিন, অবশ্যই শ্রদ্ধা। 1971-এর ইন্ডিয়ার ক্যাপ্টেন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে ভারতের অধিনায়ক ছিলেন, যে ভারতীয় দল সিরিজ জিতেছিল প্রথমবার। আর স্টেডিয়াম বুলেটিন একদম শেষ পর্বে চলে এসছে। একটাই প্রশ্ন, একটা ভবিষ্যৎবাণী হয়ে যাক, আগামীকাল রসগোল্লা না হায়দ্রাবাদি বিরিয়ানি? বলা খুব মুশকিল, কেকেআরের এই বোলিং অ্যাটাক নিয়ে বলা খুব মুশকিল। আমি শুধু বলবো যে 2 এপ্রিল কালকে ভারতীয় ক্রিকেটে আরও একটা রেড লেটার ডে। অভিষেক নায়ার, আমি জানি না মোটিভেশনাল দিকটা কিভাবে করেন না, বম্বের ছেলে নিশ্চয়ই জানেন। আচিঙ্কে রাহানে তো এটার মধ্যে থাকেনি। কালকে সবাইকে যেন উদ্দীপ্ত করেন যে এই দিনে ধোনিরা অসম্ভব সম্ভব করেছিলেন, এই দিনে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিলেন, আমাদের এই টিমটা 2024-এ জিতেছে। আজকে কেকেআর, আজকে শাহরুখ খান খেলা দেখতে আসেননি ভয়ে। এইগুলো বলে যদি ইন্সপায়ার করতে পারেন। শাহরুখ অনেক সময় প্ল্যান চেঞ্জ করেন, অনেক সময় দুম করে চলে এলেন প্রাইভেট জেটে, কিন্তু আমার যতদূর মনে হয় যে উনিও বোধহয় দুশ্চিন্তায় ভুগছেন। যে ম্যাচটা মুম্বাইতে কেকেআর হেরেছে, শাহরুখ খানকে আমি খুব সামান্য যেটুকু দেখেছি কাছ থেকে ওই সময়, এখন নয়, 2008, 9 এবং 10 যে শাহরুখ খানকে দেখেছি, তাতেই হারে তিনি ভেঙে পড়া উচিত তার। কাজে তিনি কি ভরসায় মাঠে আসবেন? সেই জন্য বলছি যে এই সবকটা মাইনাস অভিষেক নায়ারের কালকে খুব ইম্পর্টেন্ট। তার যে বক্তৃতাটা ড্রেসিং রুমে, কতটা তিনি টিমকে চার্জ করতে পারেন, ওটা খুব ইম্পর্টেন্ট। টেস্ট ক্রিকেটে তুমি একটা টিমকে চার্জ করলেও এতটা লম্বা ডিউরেশন তোমার সেই চার্জিংটা হয়তো অতক্ষণ থাকবে না। যেরকম আমাদের মোবাইল ব্যাটারি একটা সময় পর ফুরিয়ে যায়, কিন্তু টি-20তে তো চার্জটা থাকে। তুমি যদি ফোন চার্জ করো, টি-20 ম্যাচের সময়টা তো ফোনটা চার্জ থাকবে, ফুল চার্জ থাকবে। সেই ফুল চার্জিংটা যেন অভিষেক নায়ার কালকে করেন। অবশ্যই। আর পুরনো কথা বলে লাভ নেই, ওয়াংখেড়ে মুম্বাই শাহরুখ নিয়ে একটা উপন্যাস, একটা বইও হয়ে যেতে পারে। আর এবার কলকাতায় চলে এসে কলকাতা নাইট রাইডার্স, আশা করব যে আগামীকাল থেকে নতুন কিছু অপেক্ষা করছে কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং শাহরুখ খানের জন্য, যাতে 6 তারিখে তিনি ঠিক আমাদের উল্টো দিকেই, যেখানে আমাদের শোটা হচ্ছে এই মুহূর্তে, তার উল্টো দিকেই শাহরুখ খান বসেন। সেই শাহরুখের সিগনেচার স্টাইলটা যেন আমরা দেখতে পাই সেই 6 তারিখের। সমর্থকদের জন্য কেকেআর জিতুক, যে কেকেআরের যেদিন ইভেন্ট হয় টিম নিয়ে এত সাপোর্টে, বাইরে এখনো আওয়াজ শুনছি, ফ্যানরা এত, যতই খারাপ পারফরমেন্স হোক, ফ্যানরা কেকেআরের সঙ্গে খুব ভালোভাবে আছেন। এই ফ্যানদের কেকেআর একটা জয় উপহার দেবে। একদমই, করবো লড়বো জিতবো রে ধ্বনিত হবে আগামীকাল। শেষ করছি এখানেই আজ। আর সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনের এবং দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।